শুভ্র। থেমে গেলে কেন? মাথায় হাত বলে দাও কিছু পাই। ভীষণ ঘুম পাচ্ছে আমার। অনিন্দিতা চোখ বড় করে তাকালো। বাসা গিয়ে ঘুমান আপনি। আম্মু চলে আসবে তো যে কোনো সময়। আসুক, আমি কোথাও যাচ্ছি না এখন। তুমি মাথায় হাত বোলাও। অনিন্দিতা চোখ বড় করে তাকালো। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলল। এই নাছোড়বান্ধা মানুষটার সাথে তর্কে জেতা অসম্ভব। তাছাড়া শুভ্রর চোখের ক্লান্তির ছাপ দেখে ওর বুকের ভেতরটাও কেমন ভারী হয়ে আসছিল। মানুষটা সারাদিন কাজের চাপে পিষ্ট হয়ে কেবল একটু শান্তির খোঁজে ওর কাছে এসেছে। তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্যে অনিন্দিতার নেই। অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়েই ফের শুভ্রর ঘন কালো চুলে আঙ্গুল চালাতে শুরু করলো ও। খুব যত্ন করে আলতো হাতে বিলি কেটে দিতে লাগলো। অনিন্দিতার আদুরে স্পর্শে শুভ্রর শক্ত হয়ে থাকা পেশিগুলো ধীরে ধীরে শিথিল হয়ে এলো যেন। পেটে গোজা মুখটা আরেকটু গভীর করে গুজে দিয়ে একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেললো ছেলেটা। গরম নিঃশ্বাসের তোড়ে আরেক দফা কেঁপে উঠল মেয়েটার লাজুক শরীর। ঘড়ির কাঁটা টিকটিক করে চলেছে। বিকেলের ম্লান আলো এসে পড়েছে শুভ্রর পিঠের উপর। অনিন্দিতা মুগ্ধ চোখে তাকিয়ে রইল কোলে মাথা রাখা মানুষটার দিকে। একটু আগে যে পুরুষটা ঝড়ের বেগে এসে সব তছনছ করে দিচ্ছিল, সে এখন কেমন অবশ শিশুর মতো আশ্রয় নিয়েছে ওর কোলে। তার সমস্ত দাপট, রাগ আর তেজ এখন অনিন্দিতার আঁচলের নিচে সুপ্ত। মিনিট দশেকের মধ্যেই শুভ্রর শ্বাস প্রশ্বাস ভারী শব্দ কানে এলো। কোমরের বাঁধনটা সামান্য আলগা হলেও হাত দুটো সরল না। অনিন্দিতা বুঝতে ক্লান্ত শুভ্র তলিয়ে গেছে গভীর ঘুমে। ওর ইচ্ছে করলো খুব সাবধানে শুভ্রর কপালে একটা চুমু খেতে। হাত বাড়িয়ে কপালের উপর এসে পড়া অবাধ্য চুলগুলো সরিয়ে দিল ও। দ্বিধা কাটিয়ে ঝুঁকিয়ে এলো একটুখানি। ঠিক তক্ষণি টিং টং কলিং বেলের কর্কশ শব্দে আত্মারাম খাঁচাচারা হওয়ার জোগাড় অনিন্দিতার। হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো এক লাফে। আম্মু চলে এসেছে। নিশ্চিত আম্মু। এখন উপায়, শুভ্রকে ডাকবে নাকি নিজেই উঠার চেষ্টা করবে ও। এই অবস্থায় আম্মু যদি দেখে ফেলে, তবে লজ্জায় মাটিতে মিশে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো মেয়েটার। ও শুভ্রর কাঁধে হাত রেখে অস্থির হয়ে ধাক্কা দিল। শুভ্র, উঠুন প্লিজ উঠুন, আম্মু এসেছে শুভ্র। ব্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করলো শুধু। ওঠার নামও নিল না। উল্টো আরো শক্ত করে অনিন্দিতাকে জড়িয়ে ধরে বিড়বিড় করলো তন্দ্রাচ্ছন্ন স্বরে। হুম, ডিস্টার্ব করো না তো, ঘুমোতে দাও। দরজার বাইরে কলিং বেলটা আবার বেজে উঠল। এবার আরো দীর্ঘ, আরো অধৈর্য। অনিন্দিতার কান্না পেয়ে গেল ভয়ে। কলিং বেলের শব্দটা এবার যেন কানের পর্দা ফাটানোর জোগাড়। অনিন্দিতা আর উপায় না দেখে শুভ্রর হাতে বেশ জড়িয়ে একটা চিমটে খাটল। হুম। ব্যথায় কোকিয়ে উঠে ঝটপট চোখ খুলল শুভ্র। ঘুমের ঘোর কাটতে না কাটতেই দেখল অনিন্দিতা ভার্ত চোখে তাকিয়ে আছে। দরজায় বেল বেজে যাচ্ছে সমানে। পরিস্থিতিটা বুঝতে পেরে শুভ্রর 2 সেকেন্ড সময় লাগলো। ধর্মড়িয়ে উঠে বসলো। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে শান্ত গলায় বলল। যাও, দরজা খোলো। আন্টি ভাবে তুমি অষ্টমে ছেলে বা কিছু। অনিন্দিতা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে ওড়নাটা ঠিক করতে করতে বিড়বিড় করে বলল। আপনার জন্য আমি নির্ঘাত হার্ট ফেল করবো একদিন। মাঝখানো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্রুত দরজার কাছে গেল ও। বুকটা এখনো ধপধপ করছে। লম্বা একটা শ্বাস নিয়ে দরজাটা খুলল। সামনে রাবেয়া বেগম দাঁড়িয়ে, হাতে বাজারের ব্যাগ, কপালে বিন্দু বিন্দু ঘাম। মেয়ের দেরি দেখে তিনি বেশ বিরক্ত মুখে বললেন। কিরে, এতক্ষণ লাগে দরজা খুলতে? 3বার বেল দিলাম, কানে শুনিস না? অনিন্দিতা আমতা আমতা করে বলল। না মানে আম্মু, আমি আসলে। কথা শেষ করার আগেই রাবেয়া বেগমের চোখ গেল ড্রয়িং রুমের সোফায়। শুভ্র বসে আছে সেখানে। ওর মুখ জুড়ে এখনো হালকা ঘুমের রেশ। চোখ দুটো সামান্য লাল। রাবেয়া বেগমকে দেখতেই শুভ্র উঠে দাঁড়িয়ে ভদ্র ছেলের মতো হাসলো। যেন কিছুক্ষণ আগে সেই দাপুটে প্রেমিকার এই শান্তশিষ্ট ছেলেটা সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। আসসালামু আলাইকুম আন্টি। রাবেয়া বেগম অবাক হলেন, আবার খুশিও হলেন। বিরক্তি ভাবটা নিমিষেই উবে গেল তার। হাসি মুখে বললেন। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, তুমি কখন এলে? আমি তো ভাবলাম অনু একাই আছে বাসায়। শুভ্র আর চোখে একবার অনিন্দিতার দিকে তাকালো। মেয়েটা তখন চোরের মতো মুখ করে দাঁড়িয়ে। শুভ্র মুচকি হেসে জবাব দিল। এই তো আন্টি, বেশিক্ষণ হয়নি। অফিস থেকে ফিরছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করেছি।
কিন্তু এসে দেখি নন্দিতা মানে অনন্দিতা একাই বাসায়। ভালো করেছো বাবা, বসো, আমি ফ্রেশ হয়ে নাস্তা দিচ্ছি। রাবেয়া বেগম উৎসাহ নিয়ে ভিতরে চলে যেতেই অনিন্দিতা বড়সড় একটা হাঁপ ছাড়লো। যাক বাবা, এই যাত্রায় বেঁচে যাওয়া গেল। দরজা বন্ধ করে ঘুরে তাকাতেও দেখলো শুভ্র পকেটে হাত গুজে বাঁকা হেসে তাকিয়ে আছে। শুভ্র ফিসফিস করে বলল, শাশুড়ি আম্মু তো খুশি হলো, তুমি খামুকে ভয় পাচ্ছিলে, ভীতু কোথাকার। অনিন্দিতা চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শুভ্র আচমকাই ঝুঁকিয়ে এসে টুপ করে তুলতুলে ঠোঁটে একটা চুমু খেলো। পরপর চোখ টিপে হতভম্ব অনিন্দিতাকে পেছনে ফেলে দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বলল, আন্টিকে বলো আমি নাস্তা করেই গেছে, আমার ফেভারিট নাস্তা। অবশেষে এলো সে বহু প্রতীক্ষিত দিন। চারদিকে ঝলমলে আলো আর আনন্দের কোলাহল, আর শুভ্র আর তার মেঘফুলের বাগদান। অফ হোয়াইট রঙের জমকালো লেহেঙ্গায় অনিন্দিতাকে আজ যেন সত্যিকারের মেঘফুল লাগছে। মেয়েটার মুখশ্রী ঝরে মিষ্টি লজ্জার আভা। মীরের মধ্যেও ওর চোখ দুটো যেন খুঁজে ফিরছে আকাঙ্ক্ষিত একজনকেই। শুভ্রর ইচ্ছে ছিল বড় করে অনুষ্ঠান করার, কিন্তু অনিন্দিতার পরিবারের অনুরোধে ওদের বাসার ছাদটাকেই সাজানো হয়েছে বিশেষভাবে। সেই পরিচিত ছাদ, জায়গাটা ওদের সম্পর্কের সূচনার গোপন সাক্ষী। পুরো জায়গাটা জুড়ে ঝাড়বাতি আর সুগন্ধি ফুলের চমৎকার সাজসজ্জা। অনিন্দিতা সোফায় বসেছিল। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার অনুমতি এখনো দেয়নি ওর পা। ওর অস্থিরতা অবশ্য পায়ের জন্য নয়, এই প্রথম এত মানুষের সামনে শুভ্রর সাথে আনুষ্ঠানিকভাবে কাছাকাছি আসতে চলেছে। অস্থিরতাটা মূলত তার জন্যই। মীরের মাঝে এদিক সেদিক তাকাতে তাকাতে সহসাই অনিন্দিতার দৃষ্টি পড়ল শুভ্রর উপর। কালো স্যুটে ওকে আজ অতিরিক্ত সুদর্শন লাগছে। প্রিয় পুরুষটার পানে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সে একদম কাছাকাছি চলে এলো টের পেল না মেয়েটা। চোখের সামনে হঠাৎ করে তুড়ি বাজাতে হুঁশ ফিরল ওর। শুভ্র ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে ভ্রু নাচালো। চমক ভাঙতেই লাফালাফি শুরু করলো অনিন্দিতার অবাধ্য হৃৎপিণ্ডটা। ইতস্তত করে তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ জোড়া নামিয়ে নিল মেয়েটা। শুভ্র এদিক ওদিক তাকিয়ে মাথা নত করে রাখা অনিন্দিতার গা ঘেঁষে বসলো। পরপর দুষ্টু হেসে ফিচেল গলায় বলল, কি হলো মেঘফুল, চোখ না বলে কেন? লোক এতে হ্যান্ডসাম মেয়ে, বেশি মানুষের সামনে লজ্জা লাগলে চলো অন্য কোথাও যাই। অনিন্দিতা ধরা পড়ে যাওয়ার ভয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। ফিস ফিস করে কোনো রকমে বলল, শুভ্র, সবাই দেখছে এদিকে। শুভ্র কি শুনল কিছু? না বোধ হয়। ওর চোখে মুখে জুড়ে তখন বিরাজ করছে অনিন্দিতা নামের এক নেশা। ও নেশাক্ত গলায় মেয়েটার কানের কাছে ফিসফিসিয়ে শুধালো, ইউ লুক সো গর্জিয়াস টুডে, দিস কালার সুটস ইউ ভেরি মাচ, জাস্ট লুকিং লাইক আ রিয়েল মেঘফুল। এহেন প্রশংসায় লাজে রাঙা হলো অনিন্দিতার সজ্জিত বদনখানি। সেদিকে চেয়ে শুভ্র কেমন অন্যরকম গলায় বলল, এভাবে লজ্জা পেও না মেঘফুল, আই এম ফিলিং থার্সটি। থার্স্টি? পিপাসা পেয়েছে আপনার, পানি খাবেন? এটা পানির পিপাসা নয় রেড চেরি, আই এম থার্সটি ফর ইউ। কথার অন্তর্নিহিত অর্থ ধরতে অনিন্দিতার গুনে গুনে 60 সেকেন্ড সময় লাগলো। মুহূর্তে কান ঝাঁঝা করে উঠল মেয়েটার। লজ্জার বিস্ময়ে ও জমে গেল প্রায়। এই নির্লজ্জ মানুষটা এত মানুষের ভিড়ে সবার সামনে বসে কি সব বলছে। অনিন্দিতা তাড়াতাড়ি করে শুভ্রর হাতটা চেপে ধরে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, শুভ্র প্লিজ চুপ করুন, আম্মু আসছে এদিকে। কি শুরু করলেন আপনি? শুভ্র একরাশ দুষ্ট হাসি নিয়ে সোজা হয়ে বসলো, কিন্তু ওর চোখ দুটো এখনো অনিন্দিতার মুখের উপর স্থির। আর চোখে রাবেয়া বেগমকে আসতে দেখে এক পলকে মেয়েটার হাতের আঙ্গুলে আলতো করে টোকা মারলো। তারপর মুখে একটা নিষ্পাপ ভাব ফুটিয়ে তুলে বলল, আপাতত কিছুক্ষণের জন্য আমি ভদ্র ছেলে হয়ে থাকছি, কিন্তু প্রোগ্রাম শেষ হলে ইউ হ্যাভ টু টলারেট মি মাই কিউটি পাই। বলে সন্দর্পণে চোখ টিপল অনিন্দিতার পানে তাকিয়ে। আন্টি, সব গেস্টরা কি চলে এসছে? রাবেয়া বেগম হাসি মুখে বললেন, হ্যাঁ বাবা, সবাই প্রায় চলে এসেছি, এবার অনুষ্ঠানটা শুরু করা যাক। তোমরা তো একদম চুপ করে বসে আছো। অনু, তোর বন্ধু বান্ধবদের ডাক, তোমারও বন্ধুদের ডাকো। অনিন্দিতা হাফ ছেড়ে বাঁচল। রাবেয়া বেগম এসে যাওয়ায় আপাতত পাগলামি বন্ধ হলো শুভ্রর। ও উঠে দাঁড়িয়ে ইরা প্রীতি সহ বাকি ফ্রেন্ডদের খুঁজতে শুরু করলো। কারোরই পাত্তা নেই এসে থেকে, কিন্তু চোখে চোখে ওদেরকে খুঁজলেও ওর মনোযোগের বেশিরভাগ অংশই শুভ্রর দিকে।
শুভ্র যেন এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতে নারাজ তার মেঘফুলকে। শুভ্র আর অনিন্দিতাকে স্টেজে নিয়ে যাওয়া হলো। ছাদের মধ্যখানে সুন্দর করে সাজানো ছোট স্টেজ, তার পিছনে ফুলের চমৎকার ব্যাকড্রপ। দুজনেই পাশাপাশি দাঁড়ালো। অনিন্দিতার অস্থিরতা যেন বেড়ে গেল মুহূর্তেই। ভিড়ের মধ্যে থেকে কিছু পরিচিত মুখ ওদের দিকে তাকিয়ে হাসছে, ছবি তুলছে। শুভ্রর চোখে মুখে গভীর তৃপ্তির আবেশ। অবশেষে ওর মেঘফুল আজ প্রকাশ্যে ওর হতে চলেছে। অবশেষে এলো সেই মহেন্দ্র ক্ষণ। আংটি পরানোর পালা। শুভ্রর বাবা শুভ্রর হাতে আংটির বাক্সটা তুলে দিলেন। শুভ্রর হাতটা সামান্য কাঁপল কি, উত্তেজনা আর আবেগের ঢেউ বয়ে চলেছে ওর ভেতরে। আংটিটা বের করে হাতে নিল ও। হীরের আভা ঝিকমিক করে উঠল ছাদের আলোয়। শুভ্র হাঁটু গেড়ে বসলো অনিন্দিতার সামনে। পুরো ছাদ তখন উল্লাসে ফেটে পড়ছে। ওদের দুজনের মাঝে শুধু বিরাজ করছে এক থমকে যাওয়া নিস্তব্ধতা। অনিন্দিতার চোখে যেন বিস্ময় স্পষ্ট। শুভ্র মাথা উঠিয়ে মেয়েটার বিস্ময় অভিভূত চোখে চোখ রাখলো নিঃশব্দে। ওর চোখে তখন দুষ্টুমি নেই, আছে কেবল গভীর পবিত্র একটা প্রতিশ্রুতি। সারা জীবনের জন্য আমার হবে অনিন্দিতা। অনিন্দিতার চোখ ভিজে উঠল। এই মানুষটা তার সব পাগলামো দাপটের আড়ালে ঠিক কতটা যত্ন আর ভালোবাসা লুকিয়ে রেখেছে ওর জন্য, তা শুভ্রর এই সরল চাওয়াই প্রমাণ করে দিল যেন। ও ঠোঁট কামড়ে মাথা নেড়ে সজল চোখে সম্মতি জানালো। শুভ্রর মুখে তখন এক ঝলমলে হাসি। ও পরম যত্নে অনিন্দিতার বাঁ হাতের অনামিকায় আংটিটা পরিয়ে দিল। হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল ছাদটা। শুভ্র উঠে দাঁড়ালো। অনিন্দিতা চোখ নামিয়ে শুভ্রর হাতের দিকে তাকালো। শুভ্রর আঙ্গুলে আংটি পরানোর পালা এবার ওর। কাপা কাপা থাকা হাতে শুভ্রর অনামিকায় আংটিটা পরিয়ে দিতে শুভ্র আলতো করে ওর আঙ্গুলে চাপ দিল নিজের আঙ্গুল দিয়ে। তারপর সবার সামনেই অনিন্দিতার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে আলতো করে হাতের উল্টো পিঠে একটা উষ্ণ চুমু খেলো। ওর চোখে তখন ভালোবাসার সাথে তীব্র অধিকার বোধের মিশেল। অনিন্দিতা লজ্জা পেয়ে মাথা নোয়ালো। শুভ্রর ওই গভীর অধিকার বোধ ভরা দৃষ্টি ভীষণভাবে লজ্জায় রাঙিয়ে দিল অনিন্দিতাকে। সমস্ত কোলাহল উপেক্ষা করে শুভ্র ওর কানের কাছে মুখ নামিয়ে গাঢ় স্পষ্ট উচ্চারণে ফিসফিসিয়ে বলল, অভিনন্দন মিসেস তাহমিদ রায়হান শুভ্র, নাও ইউর অফিসিয়ালি মাইন। এই রিংটা শুধু একটা চিহ্ন মেঘফুল, এর থেকে শতগুণ শক্ত বাঁধনে আমি তোমাকে বাঁধতে চলেছি খুব তাড়াতাড়ি। শুভ্রের উষ্ণ নিঃশ্বাসে অনিন্দিতার সারা শরীর কাটা দিয়ে উঠল। লজ্জায় অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল। পরিবারের সদস্যদের ছবি তোলার পর্ব শেষ হতেই সোনালী বেগম বললেন, কুয়াশা পড়েছে, ঠান্ডা লেগে যাবে, বাসায় চলো সবাই। বাকিরাও সম্মতি জানালেন। অনিন্দিতা দেখল মেহমানরা সবাই নামতে শুরু করলে শুভ্র মায়ের কানে কানে ফিসফিসিয়ে কি যেন বলল। সোনালী বেগম চোখ রাঙাতে গিয়েও শেষ পর্যন্ত মেনে নিলেন। তারপর শুভ্র অনিন্দিতাকে রেখে সবাই নিয়ে চলে গেলেন ছাদ থেকে। শুভ্রর মুখে বিজয়ীর হাসি। ও মুখে হাসি ধরে রেখে অনিন্দিতার দিকে তাকালো। এগোলো। অনিন্দিতা সন্দিহান দৃষ্টি ফেললো ওর উপর। আন্টিকে কি বলেন আপনি? আমাদেরকে রেখে সবাই চলে গেল কেন? শুভ্র ফিছেল হাসলো। অনিন্দিতার দিকে এক দৃষ্টে তাকিয়ে পায়ে পায়ে এগোতে এগোতে নেশাধরা গলায় বলল, বলেছে আমাদের রোমান্স সেশন এখনো বাকি আছে, দেরি হবে, তোমরা বাসায় যাও। শুভ্রর উত্তর শুনে অনিন্দিতার চোখ প্রায় কপালে ওঠার জোগাড়। মুহূর্তেই নিজের লাজুকতা ভুলে শুভ্রর দিকে চোখ বড় বড় করে তাকালো ও। কি বাকি? শুভ্র চোখ টিপল। রোমান্স সেশন। আপনি কি পাগল শুভ্র? আন্টি কি ভাবলেন? ছি ছি, আপনার কি একটু লাজ লজ্জা বলতে কিছু নেই? অনিন্দিতা চেঁচিয়ে উঠল প্রায়। শুভ্র এগিয়ে এসে অনিন্দিতার কোমর চেপে ধরল বলিষ্ঠ হাতে। ওর চোখ দুটো যেন টলমল করছে গভীর নেশায়। লাজ লজ্জা? তোমার জন্য আমার লাজ লজ্জা সব শিখিয়ে তোলা থাকে। শুভ্র ফিসফিস করে বলল। লেটস স্টার্ট আওয়ার রোমান্স সেশন। অনিন্দিতা বলিষ্ঠ বাহু ধরে ছটফট করে উঠল। এই সরুন আপনি, আমি নিচে যাব, আপনার মতো নির্লজ্জ নই আমি। আন্টি কি ভেবেছে? আল্লাহ, ছি। শুভ্র পাতা দিল না মেয়েটার ছটফটানি, বরং মেয়েলি বাগানো কোমরটা আরেকটু শক্ত করে চেপে ধরে আচমকা ঠোঁট ডুবিয়ে দিল লিপস্টিক রাঙা কোমল নরম অধর চোরায়। অনিন্দিতার ছটফটানি বন্ধ হলো তৎক্ষণাৎ। তীব্র উত্তেজনা আর আকস্মিক ভালোবাসার প্রকাশে ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসার জোগাড়। মুহূর্তে একটু আগের কথোপকথন ভুলে গিয়ে
শুভ্রর কাঁধ খামচে ধরে যেন এক প্রকার আত্মসমর্পণ করলো শুভ্রর এই তীব্র অধিকার বোধের কাছে। রাগ যেন ম্লান হলো মুহূর্তেই। এঙ্গেজমেন্টের পর ওদের প্রথম আনুষ্ঠানিক ঘনিষ্ঠতা। ছাদের কুয়াশাচ্ছন্ন নির্জনতা নীরব সাক্ষী হলো এই ভালোবাসাময় গভীর মুহূর্তের। দীর্ঘক্ষণ পর শুভ্র সরে এলো। ওর শ্বাস প্রশ্বাস ভারী, চোখগুলো গভীর, তৃপ্ত। অনিন্দিতার লাজুক মুখখানার দিকে তাকিয়ে হাসলো ও। তৃপ্তির হাসি। এই মেয়েটা শুধু ওর। আজ থেকে এই সত্যটা আরো বেশি পোক্ত হলো। অনিন্দিতা হাঁপাচ্ছে তখনও। ঠোঁট দুটো ফুলে উঠেছে ওর। লজ্জায় মুখ হয়েছে রক্তবর্ণ। শুভ্রর চোখে চোখ রাখার সাহস হলো না ওর। শুভ্র আলতো করে অনিন্দিতার গালে স্পর্শ করলো। সেই আলতো ছোঁয়ায় কেমন কেঁপে উঠল মেয়েটা। শুভ্র ওর কপালের উপর পড়ে থাকা অগোছালো চুলগুলো গুছিয়ে দিতে দিতে হাসকি স্বরে বলল। শাড়ি ডান্স রেড শাড়ি। শুভ্রর কথা শুনে অনিন্দিতা যেন খানিকটা অবাক হয়েই চোখ খুলল। ওর বুক ধুক ধুক করছে এখনো। ও ফিসফিস করে বলল। কিন্তু আমি তো নাচতে পারি না। শুভ্র হাসলো। হেসে ঝুঁকে এলো অনিন্দিতার লাজুক মুখের খুব কাছাকাছি। শুধু আমার সাথে পা মেলাবে, নাথিং ডিফিকাল্ট। শুভ্র পকেট থেকে ফোনটা বের করে মৃদু ভলিউমে একটা রোমান্টিক মিউজিক প্লে করলো। ছাদের নীরবতা ভেঙে ভেসে এলো এক মন ছুঁয়ে যাওয়া সুর। অনিন্দিতার দিকে হাত বাড়িয়ে দিল ও। অনিন্দিতা আর আপত্তি করলো না। শুভ্রর বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখলো নিঃশব্দে। শুভ্র পরম যত্নে ওর শরীরটাকে মেলালো নিজের সাথে। এক হাত রাখলো অনিন্দিতার সরু কোমরে, আর অন্য হাতে ধরলো ওর হাতটা। লিসেন টু মাই হার্টবিট ডার্লিং। অনিন্দিতা শুভ্রর বলিষ্ঠ বুকে মাথা রাখলো। শুভ্র খুব সাবধানে পা ফেলতে শুরু করলো। মেয়েটার মচকানো পায়ের কথা মাথায় রেখে ওর শরীরের বেশিরভাগ ভার টেনে নিল নিজেই। মিউজিকের তালে তালে ধীরে ধীরে ঘুরতে শুরু করলো ওরা। এটাকে ঠিক নাচ নয়, বরং ভালোবাসার ছন্দে মৃদু দোল খাওয়া বললেই ভালো হয় বোধ হয়। ওদের এই নিবিড় ঘনিষ্ঠতা যেন উষ্ণ করে তুলল কুয়াশাচ্ছন্ন ছাদে নির্জনতাকেও। অনিন্দিতার চোখ বন্ধ। ওর কানে বাজছে শুভ্রর ধুকপুক করে চলা হৃদস্পন্দনের শব্দ আর গানের মৃদু সুর। একটু আগে শুভ্রর অধিকার বোধ ভরা পাগলামি, আর এখন এই নরম ছোঁয়া। সব মিলিয়ে যেন অন্য এক জগতে ভাসছে মেয়েটা। সময়টা ওর কাছে কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। এটা কি আসলেই বাস্তবে ঘটছে, নাকি নিছকই স্বপ্ন? হলুদ পাঞ্জাবিতে শুভ্রকে আজ যেন কোনো এক বসন্তপুরীর রাজপুত্তুরের মতো লাগছে। কিন্তু সেই সুদর্শন রাজপুত্তুরের মনে বসন্তের বিন্দুমাত্র ছোঁয়া নেই এই মুহূর্তে। তার বদলে সেখানে জমে আছে এক পশলা ধূসর মেঘ। ফোনের স্ক্রিনে আঙ্গুল বোলালেও ওর ধ্যান জ্ঞান পড়ে আছে প্রবেশদ্বারের দিকে। সাতটা দিন। সাতটা দিন কাজের চাপে মেয়েটাকে এক পলক দেখার সুযোগ পর্যন্ত করতে পারেনিও। এঙ্গেজমেন্টের পরদিন রাতেই ব্যবসার কাজে ঢাকার বাইরে যেতে হয়েছিল শুভ্রকে। ফিরেছে গত রাতে। এসে থেকে আবার এখানে ব্যস্ত। ইরার হলুদের অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। সব মিলিয়ে গোটা 7 দিন প্রেমিকা ওরফে হবু বউকে দেখতে না পাওয়ার তীব্র হাহাকার আর অতৃপ্তি যেন কঠিনভাবে জেগে বসেছে শুভ্রর পুরুষালী প্রশস্ত পাঁজরে। শুভ্রর মেজাজ এখন বেজায় খারাপ। আশেপাশে আত্মীয় স্বজনের হাসাহাসি আর হুল্লোড় ওর কানে বিষের মতো লাগছে। ওর অস্থির চোখ দুটো বারবার হলের প্রবেশদ্বারে গিয়ে থমকে আছে। শুভ্র চেয়েছিল এখানে কনভেনশন হলে আসার সময় অনিন্দিতাকে নিয়ে একসাথে আসতে, কিন্তু না, ম্যাডাম আসবেন ভাইয়ের সাথে। শুভ্রর এই গালফোলা ভাব দেখে এরা কয়েকবার এসে খেচিয়ে গেছে। ও পাতে দেয়নি। ওর সব রাগ, সব অভিমান এখন কেবল একজনকেই কেন্দ্র করে। ফোনের স্ক্রিনে বেখেয়ালে স্ক্রল করতে করতে আরেকবার মাথা তুলে দরজার দিকে তাকালো ও। সাথে সাথেই আশপাশের জটলা উপেক্ষা করে ওর নজরে এলো একজোড়া হরিণী চোখ। শুভ্রর তীক্ষ্ণ দৃষ্টি থমকে গেল মুহূর্তেই। অনিন্দিতাকে শাড়িতে আজ প্রথম দেখছে ও। বাসন্তী রঙের শাড়িতে মেয়েটাকে দেখে পলক ফেলতে ভুলে গেল তার পাগল প্রেমিক। ওর মনে হলো 7 দিনে দীর্ঘ তপ্ত মরুভূমি পাড়ি দেওয়ার পর এক টুকরো স্নিগ্ধ মরুদ্যানে দেখা পেয়েছে যেন। মেয়েটার পরনে সুতি বা সিল্কের নয়, বরং একটা জমকালো জামদানি শাড়ি, যেটা নিখুঁতভাবে লেপ্টে আছে ওর শরীরের ভাঁজে ভাঁজে। চুলে গাঁদা ফুলের চমৎকার একখানা বিনি, কপালে একটা ছোট্ট লাল টিপ, আর দুহাত ভর্তি রেশমি চুড়ি। শুভ্রর বুকের ভেতরটা যেন হঠাৎ করেই কেঁপে উঠল। রাগ, অভিমান, জেদ সবকিছু যেন ওই একজোড়া হরিণী চোখের পলকে উবে গেল কর্পূরের মতো।
হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। পরক্ষণেই শুরু হলো তার উদ্দাম নৃত্য। ওর ইচ্ছে করছিল এক্ষুনি ভিড় টেলে এগিয়ে গিয়ে নিজের বুকের মাঝে মেয়েটাকে পিষে ধরতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল অভিমানের কথা। 1 সপ্তাহ পর দেখা আর মেয়েটা ওর সাথে না এসে অর্কর বাহানা দিয়ে দেরি করে এলো। জেদ চেপে বসলো শুভ্রর মাথায়। ও ইচ্ছা করেই ফোনের স্ক্রিনে চোখ ফেরালো, যেন খেয়ালই করেনি অনিন্দিতার উপস্থিতি। অনিন্দিতা ভেতরে ঢুকে চারপাশটা একবার চোখ বুলাতেই খুঁজে পেল শুভ্রকে। এক কোণায় মুখ গম্ভীর করে বসে থাকা ছেলেটাকে দেখে ওর ঠোঁটের কোণে হাসি ফুটল মুহূর্তেই। অর্ককে অন্যদিকে পাঠিয়ে দিয়ে অনিন্দিতা ধীর পায়ে এগিয়ে এলো শুভ্রর দিকে। শুভ্রর খুব কাছে এসে দেখলো ছেলেটা এখনো ফোনে মগ্ন। শুভ্রর পারফিউমের চেনা ঘ্রাণে ওর বুকটা দুরুদুরু করছে। ও ফিসফিস করে ডাকলো। শুভ্র। শুভ্রর কানে ওই মিষ্টি স্বরটা যেতেই ওর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল এক লহমায়। কিন্তু ও মাথা তুলল না। দ্বিগুণ মনোযোগের বহিঃপ্রকাশে ফোনের স্ক্রিনে একটা আর্টিকেল পড়তে গিয়ে ভ্রু কুঁচকালো। যদিও ওর চোখের সামনে সব অক্ষর পুরোপুরিভাবে ঝাপসা হয়ে গেছে তখন। শুভ্রর নির্বিকার ভাব দেখে অনিন্দিতার ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। রাজপুত্রের অভিমান আকাশ ছুঁয়েছে। এই 1 সপ্তাহ ও নিজেও যে কতটা মিস করেছে মানুষটাকে, সেটা হয়তো শুভ্রর এই গম্ভীর মুখাবয়বের দিকে না তাকালে অনিন্দিতা নিজেও উপলব্ধি করতে পারতো না পুরোপুরি। অনিন্দিতার চারপাশটা একবার দেখে নিল। সবাই হই হুল্লোড়ে ব্যস্ত। এদিকে কারোর নজর নেই আপাতত। ও সাহস সঞ্চয় করে শুভ্রর আরো কাছে ঘেঁষে দাঁড়ালো। বাসন্তী রঙা শাড়ির আঁচলটা শুভ্রর হাতে ধরা ফোনের উপর দিয়ে চলে গেল আলতো করে। শুভ্রর নাকে ধাক্কা খেলো মেয়েটার শরীর থেকে ভেসে আসা বেলি ফুলের সতেজ ঘ্রাণ। অনিন্দিতা ফিসফিস করে জিজ্ঞেস করলো। শুভ্র, রাগ করে আছেন? আমার দিকে তাকাবেন না? শুভ্রর চোয়াল শক্ত হলো। অনিন্দিতার গায়ের বেলি ফুলের স্নিগ্ধ সুভাষ আর রেশমি চুড়ির মৃদু আওয়াজ বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওর মন মস্তিষ্কে। ফোনটা পকেটে ঢুকিয়ে ধীর গতিতে মাথা তুলল ও। ওর চোখে সেই তপ্ত জ্বলন্ত দৃষ্টি অনিন্দিতার উপর স্থির হতেই মেয়েটা কেঁপে উঠল সহসা। শুভ্র উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে গম্ভীর দৃষ্টিতে মেয়েটার চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বলল। 1 সপ্তাহ, 168 ঘন্টা, পুরো 168 ঘন্টা আমি তোমাকে দেখিনি। একবারও কি তোমার মনে হয়নি আমি কতটা অস্থির হয়ে আছে? আর আজ তুমি আমার সাথে না এসে এভাবে বাহানা দিলে? অনিন্দিতার বুকটা ধক করে উঠল। শুভ্রর এই তীব্র অধিকার বোধ আর অভিযোগ মাখা কণ্ঠস্বর তৎক্ষণাৎ ওকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল যেন। ও মাথা নিচু করে কাচুমাচু হয়ে বলল। মা নেই তো, তাই অর্কর কোচিং শেষ হওয়া পর্যন্ত। অজুহাত দেখাবে না অনিন্দিতা, আই ডোন্ট লাইক ইট। 7 দিন ধরে নিজেকে কি সান্ত্বনা বুঝিয়েছে তা তুমি বুঝবে না। ফোনের ওপাশে তোমার কণ্ঠ শুনে তৃষ্ণা মেটেনি আমার, বরং বেড়েছে। আর আজ তুমি অপূর্ব রূপটা নিয়ে এলে কিনা জনসমক্ষে। শুভ্রর কথার ধারালো শৈলী আর গলার সেই গম্ভীর মাদকতা অনিন্দিতাকে অপরাধী করে তুলল। ও মাথা তুলে তাকাতেই দেখল শুভ্র ওর হাতের অনামিকায় থাকা হীরার আংটিটার দিকে তাকিয়ে আছে। ওর চোখের মণি দুটো দিকি দিকি জ্বলছে যেন। হঠাৎ করে শুভ্র ঝট করে অনিন্দিতার হাতটা নিজের হাতের মুঠোয় পরে নিয়ে ওকে পিলারের আড়ালে একরকম টেনে নিয়ে গেল। আশেপাশের মানুষরা তখন ব্যস্ত স্টেজে ইরার এন্ট্রিতে। শুভ্র অনিন্দিতার কানের খুব কাছে ঝুঁকে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস অনিন্দিতার ঘাড়ে আশ্রে পড়তেই শিউরে উঠল মেয়েটা। আশেপাশে মানুষজন থাকলেও সেসবের তোয়াক্কা নেই শুভ্রর। শুভ্র এতটাই কাছে এসে দাঁড়িয়েছে যে ওর শরীরের উত্তাপ টের পাচ্ছিল অনিন্দিতা। শুভ্র নিচু হয়ে ওর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল। শাড়িতে তোমাকে আজ প্রথম দেখেছি আমি নন্দিতা। প্রথমবার হিসেবে তোমাকে এভাবে আমার একা দেখার কথা ছিল, তাই না? শুভ্র একটু থেমে চোয়াল শক্ত করে আবার বলল। বাট ইউ স্পয়েল দ্য মোমেন্ট। অনিন্দিতা এবার অসহায় হয়ে চোরের মতো এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ দেখেছে কিনা। তারপর শুভ্রর পাঞ্জাবির হাতেটা টেনে ধরে বলল। সরি তো, অর্ককে একা রেখে মানে আসতে ইচ্ছে করছিল না। বিশ্বাস করুন, আমি নিজেও আপনাকে দেখার জন্য ছটফট করছিলাম। রাগ করুন, কিন্তু কথা বলুন আমার সাথে। আপনাকে একটু ইচ্ছে করছে না আমাকে ভালো করে দেখতে? শুভ্র ওর হাতের স্পর্শে কিছুটা শান্ত হলো ঠিকই, কিন্তু ওর ভেতরে থাকা সেই লাগামহীন পুরুষটা তখন অন্য কিছু চাইছে। ওর দৃষ্টি এবার অনিন্দিতার হরিণী চোখ থেকে স্থানান্তরিত হলো লিপস্টিক রাঙা ঠোঁট আর অনাবৃত ঘাড়ের উপর। ও হঠাৎ করে একটু ঝুঁকে এলো মেয়েটার দিকে। ওর তপ্ত নিঃশ্বাস অনিন্দিতার গালের উপর পড়তেই মেয়েটা শিউরে উঠে খামচে ধরল এতক্ষণ টেনে ধরে থাকা শুভ্রর বলিষ্ঠ বাহু। শুভ্র নিচু হয়ে
ওর উন্মুক্ত ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। অনিন্দিতার লতানো দেহটা ঝাঁকে দিয়ে উঠল হীন স্পর্শে। শুভ্রর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। ও কানের কাছে মুখ নিয়ে নেশাতুর গলায় ফিসফিসিয়ে বলল, এসব শুকনো সরিতে কাজ হবে না ময়ূর মিসেস। প্রোগ্রাম শেষে গেট রেডি ফর ইউর স্পেশাল পেনাল্টি। তখন খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে দেখব, ওকে? অনিন্দিতার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল শিহরণ বয়ে গেল সহসাই। ও শুভ্রর পাঞ্জাবির হাতাটা আরো শক্ত করে খামচে ধরে অস্ফুট স্বরে বলতে চাইল, শুভ্র ছাড়ুন, কেউ দেখে ফেলবে। কিন্তু কণ্ঠস্বর সরল না ওর। পিঠটা ঠেকে আছে পিলারের সাথে। সামনে শুভ্রর চওড়া বুক। শুভ্র ওর ঘাড়ের কাছে কোমল অংশে আরেকবার নাক ঘষল আলতো করে। বেলি ফুলের সুভাষ আর মেয়েটার গায়ে নিজস্ব ঘ্রাণ শুভ্রকে যেন আরো বেশি বেপরোয়া করে তুলছে। ও অনিন্দিতার কোমরের ভাঁজে হাত রেখে ওকে পিলারের সাথে আরো নিবিড়ভাবে চেপে ধরল। পিলারের পেছনে এই আবছা অন্ধকারে বাইরের আলোক ছটা খুব সামান্যই পৌঁছাচ্ছে, আর সে অল্প আলোয় শুভ্রর চোখ দুটো জ্বলছে এক তীব্র তৃষ্ণায়। শুভ্রর সেই জ্বলন্ত দৃষ্টির সামনে অনিন্দিতা যেন ক্রমেই কুঁকড়ে যাচ্ছিল। শুভ্রর হাতের আঙ্গুলগুলো অনিন্দিতার কোমরের ভাঁজে আরো শক্ত হয়ে বসলো। পাতলা জামদানি শাড়ির উপর দিয়েও সে আঙ্গুলের ছাপ অনিন্দিতার তপ্র চামড়ায় আগুনের মতো বিচ্ছে। শুভ্র ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব গাঢ় গলায় বলল, আমি যদি এখন তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাই, তবে কি খুব বেশি অপরাধ হবে? অনিন্দিতা চমকে উঠল। শুভ্র এরা খুঁজছে মনে হয়, ছাড়ুন। শ্, একটা চুমু খাই, তারপর ছেড়ে দেব, প্রমিস। অনিন্দিতার চোখ দুটো বিস্ময়ে আর আশঙ্কায় বড় বড় হয়ে উঠল। শুভ্রর এই প্রকাশ্য আবদার যেন ওর হিতাহিত জ্ঞান লোপ করে দিচ্ছে। ও শুভ্রর হাতটা সরাবার চেষ্টা করে অস্ফুট স্বরে বলল, শুভ্র, আপনি দিন দিন কি হয়ে যাচ্ছেন? এটা কমিউনিটি সেন্টার, যে কেউ চলে আসতে পারে। আপনি না প্রমিস করেছিলেন যে। আমি প্রমিস করেছিলাম যে পেনাল্টি নেব, আর এখন আমি জাস্ট তার একটা অ্যাডভান্স চাইছি। শুভ্রর কণ্ঠস্বর এখন অনেক বেশি গম্ভীর আর তপ্ত। ওর চোখের মণি দুটো কাঁপছে এক আদিম অস্থিরতায়। শুভ্র অনিন্দিতার ঠোঁটের উপর থেকে হাত সরালো না। তার বদলে বুড়ো আঙ্গুল দিয়ে রক্তিম ঠোঁটজোড়া ফাঁক করে দিল সামান্য। অনিন্দিতার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। ও দেয়ালে পিঠ ঠেকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নড়াচড়ার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে যেন। শুভ্রর চওড়া কাঁধের আড়ালে বাইরের দুনিয়াটা এখন ঝাপসা ওর কাছে। শুভ্র ওর আরো কাছে ঝুঁকে এলো। ওদের নাকের ডগা ঘষা খাচ্ছে একে অপরের সাথে। শুভ্রর উষ্ণ নিঃশ্বাস অনিন্দিতার ঠোঁটের উপর আশ্রে পড়তেই মেয়েটা শিউরে উঠে চোখ পুছল। শুভ্র নিচু স্বরে ফিসফিস করে বলল, চোখ খোলো নন্দিতা, তাকিয়ে দেখো, কার জন্য শুভ্রর এত অস্থিরতা? তুমি তো আমার, তাই না? অনিন্দিতার সম্মতির অপেক্ষা করল না শুভ্র। ও খুব সাবধানে অতি সন্তর্পণে নিজের অধর ডুবিয়ে দিল অনিন্দিতার প্রকম্পিত ঠোঁটে। সেই ছোঁয়ায় কোনো রুক্ষতা ছিল না, ছিল 7 দিনের জমানো তৃষ্ণা আর এক সমুদ্র ভালোবাসা। অনিন্দিতার মনে হলো ওর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ও টাল সামলাতে না পেরে শুভ্রর পাঞ্জাবির কলারটা খামচে ধরল 2 হাতে। শুভ্রর চুমুটা ক্রমেই গভীর থেকে গভীরতর হতে লাগলো। পিলারের পেছনে সেই অন্ধকার কোণটা যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। বাইরে এরার গায়ের হলুদের হৈ হুল্লোড়, গানের আওয়াজ সবই এখন সুদূর প্রসারে কোনো শব্দ মাত্র। দীর্ঘক্ষণ পর শুভ্র যখন সামান্য সরে এলো, অনিন্দিতা তখন হাঁপাচ্ছে ভীষণ। ও ঠোঁটের লিপস্টিক লেপটে গেছে, আর চোখের কাজল সামান্য ছড়ানো। শুভ্র ওর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় গলায় বলল, অ্যাডভান্সটা বড্ড মিষ্টি ছিল মেঘফুল, বাট রিমেম্বার, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। বাকিটা প্রোগ্রামের পর সুদে আসলে বুঝে নেব। শুভ্র পকেট থেকে রুমাল বের করে অনিন্দিতার ঠোঁটের কোণটা খুব যত্নে মুছে দিল। তারপর একটা তৃপ্তির হাসি দিয়ে বলল, যাও, এটা জিজ্ঞেস করলে বলো ভাই ওর বান্ধবী ওরফে হবু ভাবির সাথে খুব জরুরি একটা কন্ট্রাক্ট সাইন করেছিল। অনিন্দিতা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। অনিন্দিতা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল প্রায়। ওর কানের লতি তখন আগুনের মতো তপ্ত। সবার আড়ালে এই লাগামহীন পুরুষটা ওকে ঠিক কতটা বিপর্যস্ত করে দিতে পারে তা ভেবেই ওর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। পিছনে দাঁড়িয়ে শুভ্র নিজের ঠোঁটে আঙ্গুল বুলিয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, ইউ আর ড্যাম ডেলিশিয়াস মাই রেড চেরি। অনিন্দিতা কোনো মতে নিজেকে গুছিয়ে নিয়ে টালমাটাল পায়ে মঞ্চে গিয়ে বসল। ইরার পাশে বসতেই ইরা চোখ টিপে ফিসফিস করে বলল,
কি ব্যাপার ম্যাডাম, আপনার হারানো মানিক খুঁজে পেয়েছেন? বেচারা সেই কখন থেকে মুখ ফুলিয়ে বসেছিল আপনার অপেক্ষায়। অনিন্দিতা লজ্জায় রাঙা হয়ে ইরার পানে চোখ রাঙালো। চুপ করবি তুই? তোর মতো তোর ভাইও আস্ত একটা পাগল। ইরা হাসতে হাসতে বলল, পাগল তো হবই। 7 দিন পর তোর এই রূপ দেখলে তো সুস্থ মানুষেরও মাথা নষ্ট হওয়ার কথা। সেখানে আমার ভাইয়ের দোষ কি? অনিন্দিতা কিছু বলল না, শুধু চোখ ফিরিয়ে নিল। হল ভর্তি মানুষের মাঝে থেকে ওর চোখ দুটো ঘুরে ফিরে বারবার চলে যাচ্ছে সে এক কোণায়, যেখানে শুভ্র এখন বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। ইরাকে হলুদ লাগানোর পালা। বড়রা একে একে হলুদ লাগানোর পর যখন ছোটদের পালা এলো, সোনালী বেগম শুভ্রকে ডাক দিলেন স্টেজে আসার জন্য। শুভ্র বন্ধুদেরকে রেখে এদিকে এগিয়ে এলো। অনিন্দিতা কোনো মতে নিজেকে গুছিয়ে নিয়ে টালমাটাল পায়ে মঞ্চে গিয়ে বসলো। ইরার পাশে বসতে ইরা চোখ টিপে ফিসফিস করে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার হারানো মানিক খুঁজে পেয়েছেন? বেচারা সেই কখন থেকে মুখ ফুলিয়ে বসেছিল। অনিন্দিতা লজ্জায় রাঙা হয়ে ইরার পানে চোখ রাঙালো। চুপ করবি তুই? তোর মতো তোর ভাইও আস্ত একটা পাগল। ইরা হাসতে হাসতে বলল, পাগল তো হবই। 7 দিন পর তোর এই রূপ দেখলে তো সুস্থ মানুষেরও মাথা নষ্ট হওয়ার কথা। সেখানে আমার ভাইয়ের দোষ কি? অনিন্দিতা কিছু বলল না, শুধু চোখ ফিরিয়ে নিল। হল ভর্তি মানুষের মাঝে থেকে ওর চোখ দুটো ঘুরে ফিরে বারবার চলে যাচ্ছে সে এক কোণায়, যেখানে শুভ্র এখন বন্ধুদের সাথে ব্যস্ত আড্ডায়। ইরাকে হলুদ লাগানোর পালা। বড়রা একে একে হলুদ লাগানোর পর যখন ছোটদের পালা এলো, সোনালী বেগম শুভ্রকে ডাক দিলেন স্টেজে আসার জন্য। শুভ্র বন্ধুদেরকে রেখে এদিকে এগিয়ে এলো। শুভ্র যখন মঞ্চের দিকে এগিয়ে আসছে, অনিন্দিতা তখন আষ্টে পিষ্টে জমে আছে এক অদ্ভুত আড়ষ্টতায়। শুভ্রর প্রতিটা পদক্ষেপ যেন আশ্রে পড়ছে ওর হৃৎপিণ্ডের উপর। শুভ্র যখন ভিড় টেনে মঞ্চে উঠে দাঁড়ালো, ওর পরনের পাঞ্জাবির গোটানো হাতাটা আলতো করে ছুঁয়ে গেল অনিন্দিতার অনাবৃত বাহু। সেই সামান্য স্পর্শেই অনিন্দিতা অনুভব করলো ওর শরীরের ভিতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে সেই তীব্র অনুভূতির স্মৃতি। সোনালী বেগম হাসি মুখে বললেন, শুভ্র, তুমি আর অনিন্দিতা দুজন একসাথে ইরাকে হলুদ ছোঁয়াও। শুভ্রর ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা খেলে গেল আবারও, আর চোখে অনিন্দিতার দিকে তাকালো ও। মেয়েটা লজ্জায় আর আড়ষ্টতায় শাড়ির আঁচল জড়াচ্ছে চিকন আঙ্গুলের ডগায়। শুভ্র খুব ভদ্রভাবে অনিন্দিতার দিকে চেয়ে বলল, এসো অনন্দিতা, শুভ কাজে আর দেরি কেন? অনিন্দিতা অনিচ্ছা সত্ত্বেও কাপা হাতে হলুদের বাটিটা ধরল। শুভ্র সুযোগ বুঝে বাটি ধরার ওসিলায় অনিন্দিতার আঙ্গুলগুলোর উপর নিজের শক্ত হাতের তালু চেপে ধরল। সবার সামনে এই নীরব দখলদারিত্বে শিউরে উঠল অনিন্দিতা। ও দাঁতে দাঁত চেপে শুভ্রর দিকে তাকাতেই দেখল শুভ্র খুব স্বাভাবিক ভঙ্গিতে ইরার দিকে তাকিয়ে আছে, যেন কিছুই করেনি। শুভ্র অনিন্দিতার আঙ্গুলগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে ইরার 2 গালে হলুদ মাখিয়ে দিল। তারপর ভদ্র ছেলের মতো অনিন্দিতার হাতটা ছেড়ে দিয়ে নেমে গেল স্টেজ ছেড়ে। শুভ্রকে চলে যেতে দেখে হাফ ছেড়ে বাঁচল অনিন্দিতা। ও নিজেও স্টেজ থেকে নেমে গিয়ে অন্যদেরকে সুযোগ করে দিল। স্টেজ থেকে নেমে উদ্দেশ্যহীন হেঁটে বেড়াচ্ছে অনিন্দিতা। হঠাৎ করে হাতে হ্যাচকা টান পড়ল ওর। অনিন্দিতা কিছু বুঝে ওঠার আগেই দেখলো ও এখন কমিউনিটি সেন্টারের পেছনে সে অন্ধকার করিডোরে, যেখানে ডেকোরেশনের বাড়তি কাপড়ের আড়ালে একটা নির্জন কোণ তৈরি হয়েছে। ওর সামনে দাঁড়িয়ে আছে শুভ্র। ওর চোখ দুটো যেন জ্যান্ত আগ্নেয়গিরি, আর ঠোঁট জুড়ে সেই মরণাতুর হাসি। অনিন্দিতা হাঁপাতে হাঁপাতে বলল, শুভ্র, আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে কেউ টান দেয়? উফ, কি ভয়টাই না পেয়েছি আমি। শুভ্র উত্তর দিল না। ও অনিন্দিতার দুটো হাত ধরে মাথার উপর দেয়ালে চেপে ধরল। ওর বলিষ্ঠ শরীরের চাপে অনিন্দিতা দেয়াল আর শুভ্রর মাঝখানে পিষ্ট হতে লাগলো। শুভ্রর উষ্ণ নিঃশ্বাস এখন সরাসরি অনিন্দিতার গলায় আছড়ে পড়ছে। অনিন্দিতা চমকে উঠে আশেপাশে তাকালো। কেউ নেই এদিকটায়। অনিন্দিতা এবার কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু শুভ্রর শরীরের তপ্ত আঁচ আর ওর চোখের ওই নেশাতুর দৃষ্টি অনিন্দিতাকে স্থির হতে দিচ্ছিল না। শুভ্র এক হাতে ওর কবজি দুটো আরো শক্ত করে চেপে ধরে ওর মুখের খুব কাছে ঝুঁকে এলো। অনিন্দিতা চোখ বন্ধ করে ফেলল তৎক্ষণাৎ। শুভ্র নিজের আরেক হাত অনিন্দিতার বাসন্তী শাড়ি ভেদ করে ধীর গতিতে গলিয়ে দিল উন্মুক্ত মেয়েলি বাঁকানো কোমরে। সহসা কোমর জুড়ে ঠান্ডা ঠান্ডা অনুভূত হতেই অনিন্দিতা কেঁপে উঠে ফট করে চোখ মেলল। কি কি করছেন শুভ্র? বউকে একটু হলুদ লাগালাম।
অনিন্দিতা চোখ বড় বড় করে তাকালো। হলুদ মানে? আমাদের হলুদের তো আরও 1 সপ্তাহ বাকি। দর্শ হয়েছিল না, তাই আজই লাগিয়ে ফেললাম। অনিন্দিতার শ্বাস প্রশ্বাস তখন বন্ধ হওয়ার উপক্রম। ও কোনো মতে মাথা নিচু করে নিজের কোমরের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু শুভ্রর বলিষ্ঠ শরীর ওকে দেয়ালের সাথে এমনভাবে চেপে ধরেছে যে নড়ার ক্ষমতাটুকুও নেই। ও শুধু অনুভব করছে শুভ্রর তপ্ত আঙ্গুলগুলো ওর শাড়ির নিচে নাভির ঠিক পাশ দিয়ে ভিজে হলুদের এক ঠান্ডা প্রলেপ লেপে দিচ্ছে। শুভ্র, প্লিজ, কেউ দেখে ফেলবে। আপনি কি সত্যি পাগল হলেন? অনিন্দিতা মুচড়া করতে করতে অসহায় দৃষ্টিতে তাকালো শুভ্রর দিকে। শুভ্র ওর চিবুকটা এক আঙ্গুলে উঁচু করে ধরল। ওর চোখে তখন সেই চিরচেনা বেপরোয়া দৃষ্টি। ও খুব গাঢ় স্বরে বলল, পাগল তো 7 দিন আগে হয়েছে মেঘফুল। ওই যে স্টেজে সবার সামনে সেদিন আংটিটা পরালে, তারপর থেকে। শুভ্রর আঙুলগুলো থামল না। হলুদের সেই আর্দ্রতাটুকু অনিন্দিতার কোমরের বাঁক ধরে পেছনের দিকে টেনে নিয়ে গেল। অনিন্দিতার সারা শরীরে এক তীব্র শিরশিরানি বয়ে গেল। ও অনুভব করল শুভ্রর হাতের স্পর্শ এখন আর কেবল হলুদ মাখানোই সীমাবদ্ধ নেই। আঙুলগুলো ওর মসৃণ ত্বকের উপর এঁকে চলেছে এক আদিম নকশা। অনিন্দিতা ওর অবাধ্য হাতটা আটকাতে চাইল, কিন্তু ওর দুহাত বন্ধ শুভ্রর এক হাতের বাঁধনে। দুই হাত মাথার উপর দেয়ালের সাথে শুভ্র এমনভাবে পিন করে ধরেছে যে অনিন্দিতা মোচড়া মুচড়িটুকুও করতে পারছে না ভালোভাবে। শুভ্রর হাতের আঙ্গুলগুলো এখন শাড়ির নিচে অনিন্দিতার কোমরের বাঁক ছাপিয়ে আরো নিচের দিকে নামতে শুরু করেছে। হলুদের সেই পিচ্ছিল প্রলেপটা অনিন্দিতার কোমরের মসৃণ চামড়ায় তৈরি করছে এক চরম অস্বস্তি আর উন্মাদনা। শুভ্র, কেউ এসে পড়বে, প্লিজ ছাড়ুন আমায়। শুভ্র। অনিন্দিতার কণ্ঠস্বর কান্নার মতো শোনালো। ওর পিঠটা দেয়ালে ঠান্ডা প্লাস্টারে ঘষা খাচ্ছে। আর সামনে শুভ্রর তপ্ত শরীরের পাহাড় প্রমাণ চাপ আর সামনে শুভ্রর তপ্ত শরীরের পাহাড় সমান চাপ। শুভ্র ওর কথায় আক্ষেপ করলো না। ও নিজের আঙ্গুল দিয়ে হলুদের সেই নকশাটা এবার অনিন্দিতা নাভির চারদিকে খুব ধীর লয়ে আঁকতে শুরু করলো। প্রতিটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার সাথে সাথে অনিন্দিতার শরীরটা এক অবাধ্য শিহরণে ধনুকের মতো বেঁকে উঠছিল। শুভ্র, আপনি এমন কেন করছেন? আমি। শেষের দিকে এসে কথা জড়িয়ে গেল মেয়েটার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। চোখের মনি দুটো স্থির হতে পারছে না যেন। শুভ্র প্রথমে এটাকে কেবল দুষ্টুমি আর রোম্যান্স হিসেবেই নিয়েছিল, কিন্তু অনিন্দিতার হাতের উপর নিজের হাতের বাঁধন আর ওর শরীরের এমন অস্বাভাবিক কাঁপুনি দেখেও থমকে গেল হঠাৎই। শুভ্র অনুভব করলো অনিন্দিতার হৃৎপিণ্ডটা ওর বুকের পাঁজরে হাতুড়ির মতো পিটছে। মেয়েটা কেবল লজ্জা পাচ্ছে না, ও আক্ষরিক অর্থে এই প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি আসা এবং এমন বেপরোয়া ছোঁয়া নিতে গিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। শুভ্র দ্রুত ওর দুহাত ছেড়ে দিল। ওর কোমরে রাখা হাতটাও সরিয়ে নিল তৎক্ষণাৎ। অনিন্দিতা শক্তি হারিয়ে দেয়াল ঘেঁষে মেঝের দিকে পড়ে যেতে নিলেই শুভ্র ওকে ধরে ফেললো পাজাকোলা করে। নন্দিতা, আরে আমি তো, তাকো আমার দিকে। শুভ্রর কণ্ঠে গভীর উদ্বেগ। কি হলো মেয়েটার? অনিন্দিতা শুভ্রর পাঞ্জাবিটা খামচে ধরে বড় বড় শ্বাস নিচ্ছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে ওর। ও কোনো মতে অস্ফুট স্বরে বলল, আমার খুব দম বন্ধ লাগছে শুভ্র। আমি বাসায় যাব, প্লিজ। শুভ্রর বুকে অপরাধবোধ দানা বাঁধল। ও বুঝতে পারেনি ওর নর্মাল রোম্যান্স অনিন্দিতার জন্য অনেকটা শখের মতো হয়ে যাবে। 7 দিন পর মেয়েটাকে কাছে পেয়ে শুভ্র একটু বেশি অধিকার ফলাতে চেয়েছিল, কিন্তু অনিন্দিতার এই নরম মন আর শরীর যে এমন হুটহাট আক্রমণে এখনো অভ্যস্ত নয়, সেটা খেয়াল করেনি ও। শুভ্র আলতো করে ওর গাল দুটো নিজের হাতের তালুতে আগলে ধরল। মেঘফুল, তাকাও। আম সরি, আমি তো জাস্ট একটু মজা করছিলাম। দেখো, আমি হাত ছড়িয়ে নিয়েছি, শান্ত হও। অনিন্দিতা তখনও কাঁপছে। শুভ্র ওকে নিজের বুকের সাথে ঝাপটে ধরল শক্ত করে। ঠিক আছে, আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না, চলো বাসায় যাব। শুভ্র ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, কাউকে কিচ্ছু বলতে হবে না। আমি এটাকে টেস্ট করে দিচ্ছি যে তোমার শরীর খারাপ লাগছে, তাই বলে আমরা চলে গেছি। শুভ্রর বুকে সেই চওড়া আশ্রয়ে মুখ গুজে বড় বড় শ্বাস নিতে নিতে অনিন্দিতা অনুভব করলো ওর এলোমেলো হয়ে যাওয়া জগৎটা ধীরে ধীরে থিতু হচ্ছে। শুভ্র হৃৎপিণ্ডের ওই নিয়মিত ধূপপোকানির ছন্দময় শব্দটা ওর কানের কাছে বাজছে এক অদ্ভুত সুরের মতো। ওর পাজা কোলে তুলে করিডোর দিয়ে পেছনের গেটের দিকে হাঁটা দিল। পার্কিং লটে শুভ্রর কালো রঙের এসইউভিটা অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে আবিচ্ছাদ্য নিয়ে।
গাড়ির কাছাকাছি গিয়ে শুভ্র ওকে এক হাতে আগলে অপর হাতে গাড়ির দরজা খুলে সাবধানে প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিল মেয়েটাকে। মেয়েটার লতানো দেহ এলিয়ে পড়ল গাড়ির সিটে। শরীরটা এখনো কাঁপছে মৃদু মৃদু। শুভ্র গাড়ির দরজাটা আটকে দিয়ে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর ঝুঁকে এলো অনিন্দিতার খুব কাছে। মেয়েটা আড়ষ্ট হয়ে চোখ বুঝলো তৎক্ষণাৎ। শুভ্র হাত বাড়িয়ে সিট বেল্টে লাগিয়ে দিয়ে অনিন্দিতার ললাটে এক দীর্ঘ চুমু খেয়ে অগোছালো চুলগুলো গুছিয়ে গুছিয়ে দিল কানের পাচ্ছনে। পরপর মেয়েটার বন্ধ চোখের পাতায় উষ্ণ ঠোঁট ছুঁয়ে সরে এলো। শুভ্র সরে যেতেই অনিন্দিতা ধীর লয়ে চোখ মেলল। দেখল শুভ্র খুব নিবিড়ভাবে তাকিয়ে আছে ওর দিকেই। ওর সেই আগ্নেয়গিরির মতো চোখে এখন কেবল শান্ত সমুদ্রের নীল আভা। শুভ্র এসির তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিল যাতে অনিন্দিতার অস্থিরতা দ্রুত কমে যায়। তারপর গাড়ির স্যান্ড বক্স থেকে একটা ছোট্ট পারফিউমের বোতল বের করে হালকা স্প্রে করে দিল বাতাসে। চন্দনার লেবুর একটা স্নিগ্ধ ঘ্রাণে গাড়ির ভেতরটা শান্ত হয়ে উঠল মুহূর্তেই। শুভ্র খুব নিচু স্বরে জানতে চাইল, মেঘফুল, একটু ভালো লাগছে এখন? অনিন্দিতা ক্ষীণভাবে উপর নিচ মাথা নাড়ালো। শুভ্র শুভ্র ওর স্টিয়ারিংয়ে রাখা হাতটা সরিয়ে এনে অনিন্দিতার গালটা খুব সন্তর্পণে ছুল। অনিন্দিতা সে স্পর্শে চমকে না উঠে বরং একটুখানি আরাম পেয়ে গালটা এলিয়ে দিল শুভ্রর নরম হাতের তালুতে। আই এম সরি ডার্লিং, আমি সত্যি বুঝতে পারিনি তুমি এত নার্ভাস হয়ে পড়বে। আসলে একদিকে কয়েকদিন পর দেখা, তার উপর আবার তোমাকে প্রথমবারের মতো শাড়িতে দেখে আমার মাথা ঠিক ছিল না। আমি কি খুব বেশি অসভ্যতা করে ফেলেছি? অনিন্দিতা চোখ তুলে শুভ্রর দিকে তাকালো। ওর চোখের কাজল কিছুটা লেপ্টে থাকলেও সেই ঘোরমাখা চোখ দুটোয় শুভ্রকে আরো বেশি করে টানছে। ও ম্লান হেসে বলল, না, আসলে আমি অভ্যস্ত নই তো। আপনি যখন ওইভাবে আম হলুদ লাগাচ্ছিলেন আর অমন শক্ত করে ধরেছিলেন, আমার আমার মনে হচ্ছিল আমি বোধহয় আর শ্বাস নিতে পারছিলাম না। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে ওর হাতটা নিজের ঠোঁটের কাছে টেনে নিয়ে হাতের তালুর নরম অংশে নিজের ঠোঁট চেপে ধরে রাখলো বেশ কিছুক্ষণ। যেন এই চুমুর মাধ্যমেই নিজের সবটুকু অপরাধবোধ মুছে দিতে চাইছে ও। শুভ্র ওর হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের ফাঁকে গেঁথে নিয়ে খুব ধীর গতিতে গাড়িটার মেইন রোডে তুলল। রাতে নিস্তব্ধ ঢাকা শহর এখন ওদের সামনে ছড়িয়ে আছে এক বিস্তীর্ণ ক্যানভাসের মতো। রাস্তার ধারে সোডিয়াম আলোগুলো পর্যায়ক্রমে অনিন্দিতার মুখে এসে পড়ছে। আর প্রতিবার সে আলোয় শুভ্র দেখছে ওর মেঘফুলের বিধ্বস্ত স্বর্গীয় সৌন্দর্য। শুভ্র এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতটা দিয়ে অনিন্দিতার মাথাটা খুব সাবধানে নিজের কাঁধের উপরে টেনে নিল। অনিন্দিতা প্রতিবাদ করল না, বরং এক পরম তৃপ্তিতে শুভ্রর শক্ত কাঁধে নিজের ভার ছেড়ে দিল। জানো নন্দিতা, শুভ্রর কণ্ঠস্বর এখন রাতের বাতাসের মতো স্নিগ্ধ। আমার এই উগ্রতা, এই জোর খাটানো, এগুলো সব তোমার এই টাকর টাকর চোখের মায়া আটকে যাওয়ার ফল। তোমাকে দেখলে আমার মাথা কাজ করে না, কেবল মনে হয় তোমাকে পৃথিবীর সবটুকু আড়াল দিয়ে নিজের করে রাখি। এই হলুদ লাগানোটা আসলে তোমাকে ভয় দেখানোর জন্য ছিল না, ওটা ছিল আমার সত্ত্বাধিকার দাবি করার একটা বাহানা। অনিন্দিতা মৃদু হাসল। ওর মনে জমে থাকা ভয়ের মেঘগুলো মোমের মতো মিলিয়ে যাচ্ছে শুভ্রর এই সহজ স্বীকারোক্তিতে। ও শুভ্রর পাঞ্জাবির হাতটা নিজের আঙ্গুলে পেঁচিয়ে ধরে ফিসফিস করে বলল, আপনার এই সত্ত্বাধিকার দাবি করার ধরনটা বড্ড বিচিত্র, শুভ্র। আমার পুরো শরীর এখনো অবশ হয়ে আছে। শুভ্র হেসে ফেলল। তারপর হঠাৎ করে গাড়িটা রাস্তার একপাশে একটা অন্ধকার ছায়ায় নামিয়ে দিল। অনিন্দিতা চমকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই শুভ্র আবার ঝুঁকে এলো ওর দিকে। শুভ্রর আকস্মিক ঝুঁকে আসে অনিন্দিতার সিটের সাথে লেপ্টে গেল একদম। ওর মনে হলো গাড়ির ভেতরের অক্সিজেন বুঝি ফুরিয়ে আসছে আবারও। বুকের ভেতরটা আবার গুড়গুড় করে উঠল ওর। ভাবলো শুভ্র বুঝি আবার সে আদি উন্মাদনায় ফিরে যাচ্ছে। কিন্তু না, শুভ্রর এবারে ঝুঁকে আসাটা ছিল একদম ভিন্ন। ও খুব সাবধানে অনিন্দিতার দুই গালে হাত রেখে ওর মুখটা নিজের দিকে ফেরালো। গাড়ির ড্যাশবোর্ডের হালকা নীল আলোয় শুভ্রর চোখে তখন কেবল অগাধ ভালোবাসা আর এক অদ্ভুত প্রশান্তি। শুভ্র ওর নাকের ডগায় নিজের নাকটা আলতো করে ঘষল, একদম আদুরে ভঙ্গিতে। সহসা একটা বিদ্যুৎ খেলে গেল অনিন্দিতার মেরুদণ্ড পেয়ে। শুভ্র খুব নিচু স্বরে বলল, শুরুটা অবশ্যই আছে, তবে সে অবশ্যতা কাটানোর একটা ম্যাজিক ট্রাক আমার কাছে আছে, দেব? অনিন্দিতা কিছু বলার আগেই শুভ্র ওর ঠোঁটের একদম কাছে নিজের ঠোঁট নিয়ে এলো। কিন্তু এবার আর সেই আগের মতো রুক্ষতা নেই। শুভ্র খুব মন্থর গতিতে অতি মোলায়েম ভাবে নিজের অধর ডুবিয়ে দিল অনিন্দিতার প্রকম্পিত ঠোঁটে।
অনিন্দিতা অনুভব করলো শুভ্রর এই গভীর ছোঁয়ার সাথে সাথে ওর শরীরের সব ক্লান্তি আর জড়তা যেন উড়ে যাচ্ছে বাষ্প হয়ে। অনিন্দিতা নিজের অজান্তেই শুভ্রর সিল্কি চুলগুলো খামচে ধরল। তবে এবার আর টাল সামলাতে নয়, বরং শুভ্রকে আরো নিবিড়ভাবে পাওয়ার আকুলতায়। দীর্ঘক্ষণ পর শুভ্র যখন সরিয়ে এলো, অনিন্দিতা তখন রীতিমতো ঘোরগ্রস্ত। গভীর চুমুর রেশটা ওর মস্তিষ্কে এমন এক রাসায়নিক বিক্রিয়া ঘটিয়েছে যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। শুভ্র যখন ওর ঠোঁট থেকে নিজের অধর সরিয়ে নিতে চাইল, অনিন্দিতা তীব্র এক আর্তনাদ করে আবার শুভ্রের চুল খামচে ধরে ওকে টেনে আনলো নিজের দিকে। ওর চোখ দুটো আধ বোঝা, কপালে বিন্দু বিন্দু ঘাম, ঠোঁট জোড়া কাঁপছে তিত্তির করে। অনিন্দিতা হঠাৎ করে শুভ্রর গলায় মুখ গুজে দিয়ে পাগলের মতো নাক ঘষতে শুরু করলো। ওর গরম নিঃশ্বাস আগুনের হলকার মতো আশ্রে পড়ছে শুভ্রর ঘাড়ের শিরাগুলোতে। শুভ্র অনিন্দিতার পিঠে হাত রেখে শুষ্ক ঢোক গিলল। নাক ঘষতে ঘষতেই এক অদ্ভুত ঘোরের বশবর্তী হয়ে পাঞ্জাবির উপর দিয়ে এবার জোরে সোরে দাঁত বসিয়ে দিল মেয়েটা। অনিন্দিতা, স্টপ! কি করছো তুমি? শুভ্র স্তম্ভিত হয়ে গেল অনিন্দিতার এ আকস্মিক রূপান্তর দেখে। যে মেয়েটা একটু আগে ভয়ে নীল হয়ে যাচ্ছিল, সেই মেয়েটাই এখন এক অদম্য তৃষ্ণায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। অনিন্দিতা তখন কোনো কথাই শুনছে না। শুভ্রর পাঞ্জাবির কলারটা ছিঁড়ে ফেলার উপক্রম করে টেনে ধরে আরো নিবিড়ভাবে ওর শরীরের সাথে লেপ্টে যাওয়ার চেষ্টা করছে। ওর হাত দুটো অবাধ্যভাবে বিচরণ করছে শুভ্রর পিঠে আর চুলে। হঠাৎ করে ওর হাত দুটো শুভ্রর চুলে আরো শক্ত হয়ে বসে গেল। শুভ্রর গলায় মুখ রেখে মেয়েটা অস্ফুট স্বরে বলতে শুরু করলো। যেও না শুভ্র, আমাকে এইভাবে রেখে যেও না। শুভ্রর শরীরের প্রতিটি শিরা এখন টান টান। অনিন্দিতার এই হিতাহিত জ্ঞান শূন্য আত্মসমর্পণ ওকে যেন উন্মাদ করে দিয়েছিল। ঠিক তার পাশাপাশি ওর ভেতরে একটা বিপদ ঘন্টিও বাজছিল। ও অনুভব করলো অনিন্দিতার সারা শরীর আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে। ওর শরীরের তপ্ত আজ শুভ্রর চামড়ায় বিচ্ছে। ওর নখগুলো এখন শুভ্রর কাঁধের চামড়া খামচে ধরছে। শুভ্র দেখল অনিন্দিতার চোখের মণি দুটো স্থির হতে পারছে না, যেন এক ঘোরের ঘেরাটপে বন্দি। এই অবস্থাটা বিপজ্জনক। এখান থেকে প্যানিক অ্যাটাক হওয়াও অস্বাভাবিক নয়। শুভ্র ওর পিঠে হাত রেখে ওকে থামানোর চেষ্টা করলো। নন্দিতা, শান্ত হও। লিসেন টু মি ডার্লিং। তুমি হাঁপিয়ে উঠছো, দেখো। কিন্তু অনিন্দিতা শুনল না। ও আরো শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরল। ও শরীরের প্রতিটি বাঁক এখন শুভ্রর সাথে মিশে যেতে চাইছে যেন। ও শুভ্রর পাঞ্জাবির কলারটা টেনে ধরে আবারও ঠোঁটের দিকে এগিয়ে এলো। বিপজ্জনক পরিস্থিতি বুঝে এবার কঠোর হতে বাধ্য হলো শুভ্র। ও অনিন্দিতার দুহাত শক্ত করে চেপে ধরে ওকে নিজের শরীর থেকে দূরত্বে সরিয়ে গাড়ির সিটের সাথে চেপে ধরল। অনিন্দিতা, জাস্ট স্টপ ইট। লুক এট মি। চোখ খোলো। শুভ্রর কঠিন কণ্ঠস্বর অনিন্দিতার ঘোরের দেয়ালে ফাটল ধরালো যেন। কেঁপে উঠে বোঝা চোখ দুটো মিলে শুভ্রর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল, যেন চিনতেই পারছে না মানুষটাকে। শুভ্র এবার কোমলতা ফিরিয়ে আনলো গলার স্বরে। অনিন্দিতার হাত দুটো ছেড়ে দিয়ে দুগালে হাত রেখে ওর কপালে নিচের কপাল ঠেকিয়ে খুব শান্ত স্বরে বলতে লাগলো। কিচ্ছু হয়নি মেঘফুল, রিল্যাক্স। লম্বা শ্বাস নাও। এই যে দেখো, আমি তোমার কাছে আছি। আই এম নট গোয়িং এনিওয়্যার। অনিন্দিতার চোখ দুটো তখন টলমল করছে। হঠাৎ করে শুভ্রর বুকে আছড়ে পড়ে হাউমাউ করে কেঁদে ফেলল মেয়েটা। হক চুকিয়ে গেল শুভ্র। অনিন্দিতা ওর বুকের মধ্যেখানে মুখ গুজে হড়বড় করে বলতে শুরু করলো। তুমি তুমি আমাকে একটু ভালোবাসো না শুভ্র? এ- একটু ভালোবাসো না প্লিজ? এই জন্যই তো এভাবে নিজে থেকে দূরে সরিয়ে দিচ্ছ। মেয়েটার অভিযোগ শুনে শুভ্র স্তম্ভিত হয়ে গেল এক মুহূর্তের জন্য। যে মেয়েটা কিছুক্ষণ আগে ওর গভীর সান্নিধ্য সইতে না পেরে প্রায় জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল, সে এখন ভালোবাসার অভাবে দোহাই দিয়ে উল্টো অভিযোগ তুলছে। অনিন্দিতা শুভ্রর বুকের পাঞ্জাবিটা মুঠো করে ধরে কান্না ভেজা গলায় আবার বলে উঠল। সবাই সবাই এমন, সবাই আমায় ফেলে যায়, তুমিও আমাকে ফেলে যেতে চাইছো? আমি কি এতটাই খারাপ? শুভ্র অসহায় চোখে তাকালো। অবাধ্য পাগলামিতে বাধা দেওয়ার মেয়েটা যে এমন অদ্ভুত এক হীনমন্যতায় ভুগবে, সেটা পুরো কল্পনাতীত ছিল শুভ্রর। ও কোনো কথা না বলে অনিন্দিতাকে পাজাকুলা করে নিজের কোলের উপর টেনে নিল। ড্রাইভিং সিটের ওই সংকীর্ণ জায়গাটুকুতেই ও অনিন্দিতাকে নিজের বুকের সাথে এমনভাবে পিষে ধরলো যেন ওর হৃদস্পন্দন সরাসরি অনিন্দিতার কানে গিয়ে আছড়ে পড়ে। ভালোবাসি না? শুভ্রর কণ্ঠস্বর এখন গম্ভীর, কিন্তু এক অদ্ভুত মায়ায় মাখানো। তোমাকে ভালোবাসি না বলে কি এই 7টা রাত আমি ঘুমাতে পারিনি? তোমাকে একটু দেখার জন্য, একটু ছুঁয়ে দেওয়ার জন্য এইভাবে ছটফট করেছে।
ভালোবাসি না বলে কি নিজের উপর সবথেকে নিয়ন্ত্রণ হারিয়ে তোমাকে এভাবে সবার আড়ালে নিয়ে এসছে? অনিন্দিতা জোরে জোরে মাথা নাড়ল। মাথা নাড়তে নাড়তে শুভ্রর বুকে ধাক্কা দিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে করতে বলল, না, না, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি আমাকে ফেলে চলে যাবে। আমি থাকবো না তোমার কাছে। অনিন্দিতার এই অসংলগ্ন প্রলাপ আর ছটফটানি দেখে শুভ্রর ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও বুঝতে পারছে অনিন্দিতা এখন আর যুক্তি বুদ্ধি দিয়ে কথা বলছে না। তীব্র আবেগ আর ক্লান্তিতে ওর অবচেতন মনের ভয়গুলো বেরিয়ে আসছে। ও দু হাতে অনিন্দিতার মুখটা শক্ত করে ধরল, যেন ও মুখ ফেরাতে না পারে। মেয়েটার গাল বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ছে, কাজল লেপটে একাকার। তোমাকে ভালোবাসি বলে আমি বহু কষ্টে নিজেকে আটকেছি নন্দিতা। তুমি জানো না আজ তুমি আমাকে কোন খাতের কিনারায় নিয়ে গেছিলে। আর একটু হলে আমি নিজেকে সামলাতে পারতাম না। আমি চাই না তুমি পরবর্তীতে কখনো এই মুহূর্তগুলোর জন্য লজ্জিত বোধ করো। অনিন্দিতা তখনও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কান্নার বেগ আরও বেড়েছে। এলোমেলো চুলগুলো এসে পড়েছে চোখের সামনে। ও এবার শুভ্রর দুই বাহু খামছে ধরে বাচ্চাদের মতো জেদ নিয়ে বলল, মিথ্যে, সব মিথ্যে। তুমি আমায় ফেলে দিবে। ওই যে হলুদ মাখালে, তখন কেন অমন শক্ত করে ধরলে? আর এখন আবার দূরে সরিয়ে দিচ্ছ। তুমি আমাকে খুব খারাপ মেয়ে ভাবছো, তাই না? তাই তো সরিয়ে দিলে। বলো না কেন? শুভ্র এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। অনিন্দিতার এই ভুল ধারণা ভাঙার জন্য ও এক চরম পন্থাই বেছে নিল। ও হুট করে অনিন্দিতার ঘাড়ের পেছনে হাত দিয়ে ওকে আবার নিজের দিকে টেনে এনে ও রক্তিম অধৈর্যরা পুড়ে নিল নিজের ঠোঁটের ভিতর। এবার আর আগের মতো মোলায়েম ছোঁয়া নয়। এই চুমুটা ছিল প্রচণ্ড দাবি ভরা, উগ্র আর তৃষ্ণার্ত। যেন চুমুর মাধ্যমেই অনিন্দিতার সব অভিযোগ শুষে নিতে চাইল ও। চুমুর তীব্রতায় অনিন্দিতা স্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। ওর সব ছটফটানি, সব অবান্তর অভিযোগ আর কান্না যেন এক নিমিষে বিলীন হয়ে গেল শুভ্রর এই আদিম গ্রাসে। শুভ্রর এই উগ্রতায় কোনো সংশয় ছিল না, ছিল এক পাহাড় প্রমাণ অধিকারবোধ। ও অনিন্দিতার ঠোঁট জোড়াকে নিজের কবজায় নিয়ে বুঝিয়ে দিয়েছিল যে একে দূরে সরিয়ে দেওয়া বলে না, একে বলে একান্ত নিজের করে পাওয়া। অনিন্দিতার শরীরটা ধীরে ধীরে ধনুকের মতো বেঁকে শুভ্রর দিকে আরো এগিয়ে এলো। ওর অবাধ্য হাত দুটো শুভ্রর পাঞ্জাবি ছেড়ে ওর ঘাড় জড়িয়ে ধরলে এবার। শুভ্রর এই তীব্র তৃষ্ণার কাছে ও উজাড় করে দিল নিজেকে। দীর্ঘক্ষণ পর শুভ্র যখন আলতো করে নিজের মুখ সরালো, দুজনেরই নিঃশ্বাস ভারী তখন। অনিন্দিতা ঠোঁটজোড়া লাল হয়ে ফুলে উঠেছে। চোখের দৃষ্টি এখন কান্নার বদলে এক চরম ঘোরগ্রস্ত কৃতজ্ঞতায় আচ্ছন্ন। শুভ্র ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে হাঁপাচ্ছে। ও খুব ফিসফিসে আর গম্ভীর স্বরে বলল, এখনো মনে হচ্ছে আমি তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি? এখনো মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না? এই যেমন হৃদস্পন্দন কামড়ের হাতের মতো পিটছে তোমার জন্য, এটাও কি মিথ্যে মনে হচ্ছে তোমার কাছে? অনিন্দিতা জবাব না দিয়ে শুভ্রর গলার নিচে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে ওর পিঠে হাত রেখে মন্থর গতিতে হাত বুলালো। মেয়েটার কান্নার বেগ ধীরে ধীরে কমে আসছে, কিন্তু হেঁচকি তোলাটা থামেনি এখনো। শুভ্র ওর চুলের ভাঁজে নাক ডুবিয়ে মাদকীয় ঘ্রাণটা টেনে নিল বুক ভরে। শুভ্রর আঙ্গুলগুলো ধীর গতিতে বিচরণ করছিল অনিন্দিতার চুলের গভীরে। ওর পিঠে একঘেয়ে ছন্দে হাত বুলাতে বুলাতে শুভ্র অনুভব করলো মেয়েটার ছটফটানি সম্পূর্ণ থেমে গেছে। কিছুক্ষণ আগে যে দেহটা ঝড়ের মতো কেঁপে উঠছিল, সেটা এখন মোমের মতো গলে মিশে আছে শুভ্রর শরীরের সাথে। হেঁচিয়ে তোলার শব্দটা একসময় স্থিমিত হয়ে রূপ নিল মৃদু শ্বাস প্রশ্বাসে। শুভ্র আলতো করে ওকে নিজের শরীর থেকে সামান্য দূরত্বে সরিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু অনিন্দিতার একটা হাত তখনও শুভ্রর পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরে আছে শক্ত করে, যেন ঘুমের ঘোরেও নিশ্চিত হতে চায় যে শুভ্র ওর কাছেই আছে। শুভ্র ওর মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল। শুভ্র এক হাতে স্টিয়ারিং সামলে আর অন্য হাতটা দিয়ে অনিন্দিতার পিঠটা আগলে রাখলো। গাড়িটা যখন নিস্তব্ধ রাজপথ দিয়ে এগোচ্ছে, সোডিয়াম আলো আর অন্ধকারের লুকোচুরি খেলা অনিন্দিতার ঘুমন্ত মুখে এক মায়াবী আভা তৈরি করছে। শুভ্র আর চোখে একবার তাকালো ওর মেঘফুলের দিকে। কাজল ল্যাপটা চোখ, ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া হলুদের সামান্য রেখা, আর অগোছালো চুলে ওকে দেখাচ্ছে কোনো এক রূপকথার বিধ্বস্ত রাজকুমারীর মতো। শুভ্রর ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটল। ও মৃদু স্বরে বিড়বিড় করে বলল, পাগলি একটা, ভয় নেই, এই শুভ্র তোমাকে হারাবে না কোনোদিন। গাড়িটা যখন অনিন্দিতার বাসার গেটের সামনে এসে থামলো, চারপাশ তখন নিস্তব্ধ। শুভ্র ইঞ্জিন বন্ধ করে এক পলক তাকালো ঘুমন্ত মেয়েটার দিকে। অবিন্যস্ত চুল, ফোলা ঠোঁট
আর শুভ্রর বুকের ভিতর গুটিসুটি মেরে শুয়ে থাকা মেয়েটাকে দেখে ওর মনে হলো এই মুহূর্তটার জন্যই বোধহয় ও জন্ম জন্মান্তর অপেক্ষা করতে পারে। শুভ্র হাত বাড়িয়ে খুব সাবধানে অনিন্দিতার কপালের উপর ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। ওর আঙ্গুলটা অনিন্দিতার গালে নরম ত্বকে সামান্য স্পর্শ করতেই মেয়েটা ঘুমের ঘুরিয়ে একটু নড়ে উঠে আর একটু গুটিয়ে গেল ওর বুকের ভেতর। পকেট থেকে টিস্যু বের করার সময় আনমনেই শুভ্রর চোখ গেল অনিন্দিতার পেটের দিকে। শাড়িটা এলোমেলো হয়ে সরে গিয়ে দৃশ্যমান হয়েছে কোমরের সেই হলুদের প্রলেপটা, শুভ্রর দেওয়া সে অবাধ্য ভালোবাসার চিহ্ন। শুভ্রর চোখের দৃষ্টি স্থির হয়ে রইল সে হলুদের উপর। শাড়ির হালকা সবুজ পাড়টা সরে গিয়ে অনিন্দিতার শ্বেত শুভ্র ত্বকের উপর ওই কাঁচা হলুদের গাঢ় রংটা এক অদ্ভুত আদিম সৌন্দর্য তৈরি করেছে। ওর আঙ্গুলের ছাপগুলো সেখানে স্পষ্ট। শুভ্রর মনে পড়ল কিছুক্ষণ আগে যখন এই জায়গাটাতে ওর আঙ্গুলগুলো বিচরণ করছিল অবাধে, অনিন্দিতা তখন ভয়ে আর আবেশে কিভাবে বেঁকে যাচ্ছিল ধনুকের মতো। শুভ্র টিস্যু দিয়ে নিজের হাতে লেগে থাকা হলুদের অবশিষ্টাংশ মুছতে গেল, কিন্তু কি ভেবে থেমে গেল। ও আলতো করে নিজের আঙ্গুলের ডগা দিয়ে অনিন্দিতার কোমরের সে হলুদের দাগটা আবার স্পর্শ করলো। ঘুমের ঘুরেই ওর শরীরের কোমলতা শুভ্রর হাতের স্পর্শে যেন শিউরে উঠল আরো একবার। শুভ্র ম্লান হাসল। ও খুব নিচু হয়ে অনিন্দিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সকালে উঠে যখন আয়নায় এই দাগটা দেখবে তখন লজ্জা পেও না যেন। শুভ্রর তপ্ত নিঃশ্বাস অনিন্দিতার কানের লতিতে আশ্রে পড়তেই মেয়েটা ঘুমের মাঝে একবার নড়ে চড়ে উঠল, কিন্তু ক্লান্তির ভারে বন্ধ হয়ে আসা চোখ দুটো মিলল না, যেন কোনো এক গভীর সুখ স্বপ্নে বিভোর। শুভ্র আলতো হাতে শাড়িটা টেনে টুনে ভালো করে ঢেকে দিল উন্মুক্ত অংশটা। তারপর টিস্যু দিয়ে কেবল অনিন্দিতার গালে লেপটে যাওয়া কাজলটুকু খুব সন্তর্পণে মুছে দিল। অনিন্দিতার ঘুমের ঘুরিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে শুভ্রর বুকের আরো গভীরে মুখ লুকালো। শুভ্র নিজের হাতের হলুদের অবশিষ্টাংশটুকু মুছতে আর দেরি করল না। খুব সাবধানে অনিন্দিতাকে পাজা কোলে করে গাড়ি থেকে নামলো। মেয়েটার দেহটা এখন লতার মতো ওর শরীরের সাথে লেপ্টে আছে। শুভ্র অনিন্দিতার ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে ওর গায়ে সেই মাদকীয় ঘ্রাণটা বুক ভরে টেনে নিল শেষবারের মতো। ফ্ল্যাটের সামনে পৌঁছে শুভ্র বাম হাতে অনিন্দিতার শরীরের ভার সামলে ডান হাতে খুব সন্তর্পণে কলিং বেলটা চাপল। দরজা খুললেন অনিন্দিতার মা রাবেয়া বেগম। দরজা খুলতেই মেয়ের এমন অগোছালো আর অচৈতন্য অবস্থা দেখে আঁতকে উঠে কপালে হাত দিলেন তিনি। অনু, কি হয়েছে শুভ্র? এই অবস্থা কেন ওর? অর্ক কোথায়? শুভ্র বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে খুব স্বাভাবিক গলায় বলল, কিছু হয়নি আন্টি, ওর মাথা ব্যথা করছিল তাই ওকে না আগে চলে এলাম। আম্মুর এখনো আসেনি, অর্ক ওদের সাথে আসবে। অনিন্দিতা আসার পথে গাড়িতে ঘুমিয়ে পড়েছে, মাথা ব্যথা তাই ডাকিনি, আমি রুমে দিয়ে আসছি। রাবেয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে পথ ছেড়ে দিলেন। শুভ্র ওকে আগলে নিয়েই ঘরে ঢুকলো। বিছানায় শুয়ে দিয়ে শুভ্র যখন সরে আসতে চাইল, তখন অনুভব করলো অনিন্দিতার হাতটা তখনও ওর পাঞ্জাবির হাতাটা খামচে ধরে আছে। শুভ্রর মন চাইল না এই বাঁধনটা খুলতে। ইচ্ছে করলো পাশে শুয়ে মেয়েটাকে শক্ত করে বুকে আগলে গভীর ঘুমে তলিয়ে যেতে, কিন্তু সামাজিকতা আর বাস্তবতার দেয়ালটুকু এখনো বিদ্যমান। আর মাত্র 7টা দিন। শুভ্রর মস্তিষ্ক ওকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে 7 দিন পর এই মেয়েটা হালালভাবে সম্পূর্ণ ওর। এখন কোনো ভুল পদক্ষেপে অনিন্দিতাকে সবার সামনে বিব্রত করতে চায় না ও। শুভ্র খুব সাবধানে একটা একটা করে আঙ্গুল আলগা করে নিল পাঞ্জাবি থেকে। অনিন্দিতা ঘুমের ঘুরে একটা অস্ফুট শব্দ করে বালিশে মুখ গুছল। শুভ্র ঝুঁকে এসে টুপ করে তুলতুলে ঠোঁট দুটোয় একবার ঠোঁট ছুঁয়ে অনিন্দিতার কানের কাছে ফিসফিস করে বলল, গুড নাইট মাই রেড চেরি। শুভ্র সরে এসে পায়ের কাছে গুছিয়ে রাখা কম্বলটা মেলে দিল ওর শরীর জুড়ে। তারপর ঘরের আলো নিভিয়ে হলদে ড্রিম লাইট জ্বালিয়ে দরজাটা টেনে দিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বাইরে রাবেয়া বেগম তখনও ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন। শুভ্রকে বের হতে দেখে তিনি এগিয়ে এলেন ওর দিকে। শুভ্র বাবা, তোমরা নাকি খেয়ে এসেছো, নাকি মাথায় ব্যথার জন্য না খেয়েই বেরিয়ে পড়েছো? শুভ্র একটু থমকে দাঁড়ালো। রাবেয়া বেগমের প্রশ্নে ওর মাথায় খেলে গেল একটু আগে সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলোর কথা। মনে মনে হাসলো ও। অনিন্দিতার মা তো আর জানেন না যে তার মেয়ে আজ খাবারের বদলে কোনো মাদকীয় অনুভূতির মধ্য দিয়ে গিয়েছে। শুভ্র মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মার্জিত এসে বিনীত গলায় বলল, না আন্টি, খাওয়া হয়েছে। আসলে ওখানকার হয়েছে আর হয়ে হলে অনিন্দিতা সইছিল না, হঠাৎ করে খুব মাথা ধরেছিল, তাই জোর করে চলে এলাম। আপনি চিন্তা করবেন না, ও একদম গভীর ঘুমে তলিয়ে গেছে।
সকালে একটু দেরি করে উঠতে পারে, ওকে ডাকবেন না যেন। রাবেয়া বেগম মেয়ের উপর হবু জামাইয়ের এই অধিকার বোধ তার যত্ন দেখে মনে মনে খুব খুশি হলেও একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা একদম ছোটই রয়ে গেল শুভ্র, যে কোনো ধকল সহজেই সইতে পারে না। ভালোই হলো তুমি সাথে ছিলে। যাও বাবা, তুমিও বিশ্রাম নাও, অনেক রাত হয়েছে।